সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল আমরা এই মহামারীর পিরিয়ডটি পার করছি। সত্যি বলতে প্রিয় কলেজ, প্রিয় বিভাগ এবং সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হচ্ছে তোমরা। তোমাদেরকে ভীষণভাবে মিস করছি। সরাসরি ক্লাসের একটি পরিবেশই অন্যরকম। এই অনলাইন ক্লাসের সামনে তোমরা নেই, কিন্তু কথা বলেই যেতে হচ্ছে বা ক্লাস নিয়ে যেতে হচ্ছে। এই বিষয়টি মানে একপাশে হয়ে যাচ্ছে আসলে। এই কারণে তোমাদেরকে ভীষণভাবে মিস করছি। অনেক দিন তোমাদের দেখি না। তোমরা এই অনলাইন ক্লাসগুলো কি পর্যবেক্ষণ করছো ঠিকভাবে? আমি আশা করি তোমরা এই ক্লাসগুলো অবশ্যই ফলো করছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছ। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা বাইরে যাও বা অন্য কোনো কাজে যাও, অবশ্য স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরে তোমরা বাইরে যাবা এবং যাবতীয় কর্মকাণ্ডগুলো পরিচালনা করবা স্বাস্থ্যবিধি মেনে নিয়ে। প্রিয় ছাত্ররা, আমরা তাহলে আজকে আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসটি শুরু করি। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি কোর্সটির। আন্তর্জাতিক অর্থনীতি কোর্সটির চ্যাপ্টার 4, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য। এই কোর্সটির এই চ্যাপ্টারটির উপরে আজকের টপিকটি হলো রিবোজিনস্কি থিওরি। এই থিওরির প্রবক্তা একজন জার্মান অর্থনীতিবিদ রিবোজিনস্কি। এই নামটি এক এক বইতে, বাংলা বইগুলোতে বিশেষ করে এক এক বইতে এক একভাবে নামটি লেখা আছে। কেউ লিখেছেন রিবোজিনস্কি, কেউ লিখেছেন রাইবোজিনস্কি, কিন্তু ইংরেজি বানানটা তোমরা দেখবা সবসময় একই দেয়া আছে। এই থিওরিটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ থিওরি। এই থিওরির মূল ফোকাস পয়েন্টটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে আন্তর্জাতিক বাণিজ্যের যে একটি সম্পর্ক আছে, সেই সম্পর্কটি ব্যাখ্যা করা হয়েছে এই থিওরিতে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই এবং থিওরিটি দেখি। রিবোজিনস্কি থিওরি, প্রবক্তা টি.এম. রিবোজিনস্কি। এই থিওরিটির উৎস, অর্থাৎ এই থিওরিটি কোথায় লেখা আছে বা কোথায় পাওয়া গেছে, ইনি লিখেছেন 1955 সালে ইকোনমিকাতে প্রকাশিত হয়েছে থিওরিটি। এর শিরোনাম কি ছিল? শিরোনাম ছিল ফ্যাক্টর এন্ডোমেন্ট অ্যান্ড রিলেটিভ কমোডিটি প্রাইস। এই শিরোনামে 1955 সালে ইকোনমিকাতে এই থিওরিটি প্রকাশিত হয়। এটার বিষয়বস্তু কী ছিল? অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক। আমরা চলে যাই মূল বক্তব্যে। মূল বক্তব্যটা কি? এই তত্ত্বে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে উপাদান ও যোগানের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। দুটি উপাদানের মধ্যে একটি উপকরণ স্থির থেকে অপর একটি উপাদানের যোগান বাড়ে, তাহলে বাণিজ্য হার অপরিবর্তিত থাকা অবস্থায় দুটি উপাদান ব্যবহারের মধ্যে আনুপাতিক পরিবর্তন দেখা দিবে। বৃদ্ধিপ্রাপ্ত উপাদান যে দ্রব্য উৎপাদনে বেশি কাজে লাগে সেই দ্রব্যের উৎপাদন বাড়বে এবং অন্য উপকরণ নিবিড় দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে। অর্থাৎ এই দুটো লাইনকে আমি একটু ভেঙে এখানে লিখেছি, দেখো। অর্থাৎ শ্রম সমৃদ্ধ দেশে শ্রমনিবিড় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং মূলধন নিবিড় দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে। আবার অন্যদিকে মূলধন সমৃদ্ধ দেশে মূলধন নিবিড় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং শ্রম নিবিড় পণ্যের উৎপাদন হ্রাস পাবে। তাহলে এই তত্ত্বটি মূলত কিসের উপর ভিত্তি করেছে? তত্ত্বটিতে বলা হয়েছে এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তোমাদেরকে প্রবৃদ্ধির ধারণা আমি আগে দিয়েছি। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে উপাদান এবং যোগানের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। উপাদান কি? উপাদান হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণগুলো। আর যোগান কি? এই উপকরণগুলো কি পরিমাণে চাহিদা অনুযায়ী তুমি কি পরিমাণে আমরা ব্যবহার করতে পারছি। অর্থাৎ উপাদানগুলোর
যে প্রাপ্যতা বা সহজলভ্যতা, কোন উপকরণটি কী পরিমাণ পাওয়া যাচ্ছে, এটিকেই মূলত যোগান বলছি। এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে উপকরণ এবং উপকরণের যোগানের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। দুটি উপাদানের মধ্যে একটি উপকরণকে স্থির ধরে নিয়ে, তোমরা জানো অর্থনৈতিক যে উৎপাদন হয়, উৎপাদনে অনেকগুলো উপকরণ ব্যবহৃত হয়। এখানে দুটি উপাদানকে ফোকাস করা হয়েছে, তত্ত্বটাতে বলা হয়েছে দুটি উপাদানের কথা। তো দুটি উপাদানের মধ্যে একটি উপাদানকে স্থির ধরে নিয়ে অপর উপাদানের যোগান যদি বাড়ানো হয়, সেই উপাদানটি যে দ্রব্য উৎপাদনে কাজে লাগে সেই দ্রব্যের উৎপাদন বাড়তে থাকবে, অন্য দ্রব্যের উৎপাদন কমতে থাকবে। আবার যেমন আমি এখানে একটি উদাহরণ দিই, উদাহরণটা এমনভাবে কাজে লাগানো যায়, ধরো বাংলাদেশে শ্রমনিবিড় উৎপাদন হয়, সেটি হচ্ছে পোশাক শিল্পে। আবার মূলধন নিবিড় উৎপাদন কি? মূলধন নিবিড় দ্রব্যের উৎপাদন হচ্ছে জাহাজ শিল্প। অর্থাৎ জাহাজ শিল্পের যে কাঁচামাল বা যে উপকরণগুলো, সেগুলো মূলধন নিবিড়, এবং পোশাক শিল্পের প্রচুর পরিমাণে শ্রমিক নিয়োগ করতে হয় উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। তাহলে দুটো দ্রব্য, একটি পোশাক, একটি জাহাজ, দুটি উপকরণ, একটি শ্রম, একটি মূলধন। আমি স্পষ্ট বলেছি, পোশাক শিল্প শ্রমনিবিড়, জাহাজ শিল্প মূলধন নিবিড়। এখন একটি উপকরণকে স্থির রেখে, মনে করি জাহাজ শিল্পে শ্রমকে স্থির রেখে যদি মূলধনের যোগান বাড়ানো হয়, সেই মূলধনকে মানে বাড়ানো যে মূলধন বা বাড়তি যে মূলধন, সেই মূলধনকে কাজে লাগানোর জন্য অবশ্যই আবার শ্রমের প্রয়োজন হবে। সেই বাড়তি মূলধনকে কাজে লাগানোর জন্য যে শ্রম প্রয়োজন হবে, সেই শ্রম যদি আমি অন্য দ্রব্যের উপকরণ থেকে নিয়ে আসি, মনে করি পোশাক শিল্প থেকে শ্রমিক স্থানান্তর করে জাহাজ শিল্পে নিয়ে আসলাম সেই বাড়তি মূলধনকে কাজে লাগানোর জন্য, তাহলে জাহাজ উৎপাদন বৃদ্ধি পাবে। যেখান থেকে আমি উপকরণটা নিয়ে আসলাম, পোশাক শিল্পের উৎপাদন কমে যাবে, কারণ একটি উপকরণকে ফোকাস করা হয়েছে, আরেকটিকে স্থির ধরা হয়েছে। তাহলে এই বিষয়টি এখানে বলা হয়েছে, যে বৃদ্ধিপ্রাপ্ত উপাদান যে দ্রব্য উৎপাদনে বেশি কাজে লাগে, সেই দ্রব্যের উৎপাদন বাড়বে এবং অন্য দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে। তাহলে শ্রম সমৃদ্ধ দেশে, এটি যদি আমি দুটো দেশের মধ্যে কম্পেয়ার করি, যদি আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে কম্পেয়ার করি, আমেরিকাতে জানো পুঁজিনিবিড় দেশ, অর্থাৎ ক্যাপিটালিস্ট কান্ট্রি, এখানে উৎপাদন হয় মূলধন নিবিড় বেশি, শ্রম কম। তাহলে মূলধন নিবিড় দেশে, শ্রম সমৃদ্ধ দেশে শ্রমনিবিড় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে। বাংলাদেশ শ্রম সমৃদ্ধ দেশ, দুটো দেশের মধ্যে কম্পেয়ার করলে বাংলাদেশে শ্রমনিবিড় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে, আমেরিকা মূলধন সমৃদ্ধ দেশ, মূলধন নিবিড় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে। এটি মূলত ফোকাস করা হয়েছে। তাহলে উপাদান ধরা হয়েছে দুটি। আমরা এই মূল বক্তব্যটাকে চিত্র দিয়ে একটু ব্যাখ্যা করব। প্রিয় ছাত্ররা, আমরা পড়ছিলাম রিবোজিনস্কি থিওরি। এই থিওরির একটি মূল লক্ষ্য আছে। মূল লক্ষ্যটি হচ্ছে হ্যাক্সারোলিন তত্ত্বকে প্রবৃদ্ধিগত দিক থেকে মূল্যায়ন করাই হচ্ছে রিবোজিনস্কি তত্ত্বের মূল লক্ষ্য। হ্যাক্সারোলিন থিওরি তোমরা নিশ্চয়ই প্রথম অধ্যায়ে, যখন আমাদের রেগুলার ক্লাস চলছিল, তখন তোমাদেরকে কিছু বিশুদ্ধ তত্ত্ব পড়ানো হয়েছিল। ওই তত্ত্বগুলোর মধ্যে হ্যাক্সারোলিন থিওরিটাও ছিল। হ্যাক্সারোলিন থিওরিটা মূলত অর্পিত উপাদান, এক এক দেশে এক এক রকমের অর্পিত উপাদান আছে। কোনো দেশে শ্রম নিবিড়, কোনো দেশ মূলধন নিবিড়। যে দেশে যে উপকরণের প্রাচুর্যতা বেশি, সে দেশকে সেই উপকরণ নিবিড় উৎপাদনে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে হ্যাক্সারোলিন তত্ত্বের মূল বিষয়টি ছিল। তো হ্যাক্সারোলিন তত্ত্বটিকে প্রবৃদ্ধিগত দিক থেকে, আমরা এই চ্যাপ্টারে পড়ছি প্রবৃদ্ধি, ওই তত্ত্বকে প্রবৃদ্ধিগত দিক থেকে মূল্যায়ন করা,
অর্থাৎ হ্যাক্সারোলিন তত্ত্বের যে যথাযথ মূল্যায়ন সেটিকে একটু প্রমাণ করা প্রবৃদ্ধিগত দিক থেকে, এই প্রমাণটা করার চেষ্টা করেছেন রিবোজিনস্কি। উনি বলেছেন হ্যাক্সারোলিন তত্ত্বকে প্রবৃদ্ধিগত দিক থেকে বিশ্লেষণ করা যায়। এই জন্য এই তত্ত্বের সাথে হ্যাক্সারোলিন তত্ত্বের একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা মূল লক্ষ্যটা দেখেছি। যে কোনো তত্ত্ব লেখার কিছু নিয়ম আমি প্রথম দিকে বলেছিলাম তোমাদেরকে। তো আমরা জানি যে ওই নিয়মগুলোর মধ্যে অনুমিত শর্তও আছে। তাহলে ওই তত্ত্বের অনুমিত শর্তগুলো কি কি? অর্থাৎ কিছু শর্তকে বেস করে তত্ত্বটি প্রদান করা হয়। প্রথম শর্ত হচ্ছে দুটি দেশ বিবেচ্য। দুটি দেশ বিবেচ্য। মনে করি বা ধরি দেশ দুটি হচ্ছে এ ও বি দেশ। দুটি দ্রব্য বিবেচ্য, এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্য। এই তত্ত্বটি ব্যাখ্যা করার জন্য দুটি উপকরণ, এটি হবে উপকরণ। দুটি দ্রব্যের জন্য দুটি উপকরণ বিবেচনা করা হয়েছে। উপকরণ বা উপাদান যাই বলো, একটি শ্রম এল আর একটি হচ্ছে মূলধন কে। 4 নম্বর বিষয় হচ্ছে এখানে দ্রব্যের দাম স্থির ধরে নেওয়া হয়েছে। দ্রব্যের দাম স্থির ধরে নেওয়া হয়েছে। যে উৎপাদন করা হবে সেই উৎপাদন অপেক্ষককে একমাত্রার সমজাতীয় ধরে নেওয়া হয়েছে। তোমরা এই বিষয়গুলো অবশ্যই ফার্স্ট ইয়ারে পড়েছো। একমাত্রার বা উৎপাদন অপেক্ষককে কিভাবে একমাত্রার সমজাতীয়, দ্বিমাত্রিক সমজাতীয় এগুলো ব্যাখ্যা করা যায়। একমাত্রার সমজাতীয় ধরে নেওয়া হয়েছে। এবং বিবেচ্য দেশের ধরে নেওয়া হয়েছে বিবেচ্য দেশের, আচ্ছা আমি এই বিবেচ্য দেশের বাণিজ্য হার অপরিবর্তিত থাকবে। বাণিজ্য হার অপরিবর্তিত থাকবে। এখানে এই যে বাণিজ্য হার, এই কনসেপ্টটি আমরা আগামী ক্লাসে পড়ব। বাণিজ্য হার অপরিবর্তিত ধরে নেওয়া হয়েছে। বাণিজ্য হার অপরিবর্তিত। এবং আরেকটি অনুমিত শর্ত হচ্ছে উপাদানের 7 নম্বর অনুমিত শর্ত, উপাদানের প্রান্তিক বিকল্পনের হার। প্রান্তিক বিকল্পন তোমাদেরকে এই কনসেপ্টটি দেয়া হয়েছে। প্রান্তিক বিকল্পনের হার স্থির ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম অনুমিত শর্ত কয়টি? 7টি। দুটি দেশ, দুটি দ্রব্য, দুটি উপকরণ, দ্রব্যের দাম স্থির, উৎপাদন অপেক্ষক একমাত্রা সমজাতীয়, বিবেচ্য দেশের বাণিজ্য হার স্থির এবং উপাদানের প্রান্তিক বিকল্পন হার স্থির। তাহলে এই অনুমিত শর্তগুলোর উপর ভিত্তি করে এই তত্ত্বটি প্রদান করা হয়েছে। তত্ত্বটির আমরা একটু চিত্র এঁকেছি। চিত্র আমি আগেই এখানে এঁকে রেখেছি, তোমরা দেখো চিত্রটা একটু পর্যবেক্ষণ করো। এই চিত্রের আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এই অনুমিত শর্তগুলো মাথায় রেখো। এই অনুমিত শর্তগুলো উপর ভিত্তি করে এটি ব্যাখ্যা করা হয়েছে। তাহলে চিত্রের ব্যাখ্যা, চিত্র আঁকবে এবং চিত্রের ব্যাখ্যা দিবে।
দেখো এই চিত্রতে দুটো একটি বক্স ডায়াগ্রাম, তোমরা বক্স ডায়াগ্রাম নিশ্চয়ই কল্যাণ অর্থনীতিতে পড়েছো। হ্যাঁ, ওয়েলফেয়ার ইকোনমিক্সে মার্শাল এজওয়ার্থের বক্স ডায়াগ্রাম ধারণাটি তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এই বক্স ডায়াগ্রামই এখানে ব্যবহার করা হয়েছে। ভূমি অক্ষে 1 নম্বর চিত্র এটি, আর এটি হচ্ছে 2 নম্বর চিত্র। ভূমি অক্ষে 1 নম্বর চিত্রে মূলধন এবং লম্ব অক্ষে শ্রম, অর্থাৎ 1 নম্বর চিত্রে কি দেখানো হয়েছে, দুটি উপকরণ, মূলধন এবং শ্রম, দুটি উপকরণকে ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে। 2 নম্বর চিত্রে কি দেখানো হয়েছে, দুটি দ্রব্য, একটি এক্স দ্রব্য এবং অপরটি লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। এখানে বলে রাখা উচিত যে এক্স দ্রব্য হচ্ছে এক্স দ্রব্য মূলধন নিবিড়, মূলধন নিবিড়, এবং ওয়াই দ্রব্য শ্রমনিবিড়। একটু আগে যে একটা উদাহরণ দিলাম পোশাক শিল্প, তাহলে ওয়াই দ্রব্যকে যদি পোশাক শিল্প বিবেচনা করি, পোশাক শিল্প শ্রমনিবিড়। মূলধন নিবিড় দ্রব্য কোনটি বলেছে, জাহাজ শিল্প, এক্স দ্রব্য। এইভাবে আমরা উদাহরণগুলো বলে দিতে পারি বা ধরে নিতে পারি। এখন চিত্রের ব্যাখ্যা। আমরা বলেছিলাম, একটি মূল বক্তব্যে বলেছিলাম একটি উপকরণকে স্থির ধরে নিয়ে অপর উপকরণকে, দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় একটি উপকরণের নিয়োগ স্থির ধরে নিয়ে বা যোগান স্থির ধরে নিয়ে অপর উপকরণের নিয়োগ বাড়ানো হলে যেটি বাড়ানো হবে, দেখো এই যে মূলধন, এখানে ই একটা বিন্দু, এফ একটি বিন্দু, তাহলে ওয়াই শ্রমের প্রাথমিক উৎপাদন হচ্ছে ও ওয়াই নট, পরবর্তীতে উৎপাদন হচ্ছে ও ওয়াই ওয়ান। এখন ও ওয়াই নট অবস্থায় কি পরিমাণ শ্রম নিয়োগ হলো এবং কি পরিমাণ মূলধন নিয়োগ হলো, কে নোট পরিমাণ মূলধন এবং শ্রম হচ্ছে ও ওয়াই পরিমাণে। এখানে এক্স দ্রব্য কতটুকু উৎপাদিত হচ্ছে, এক্স ওয়ান, এবং ওয়াই দ্রব্য উৎপাদিত হচ্ছে ওয়াই ওয়ান। যখন মূলধনের নিয়োগ বাড়ানো হলো, অর্থাৎ কে নট থেকে কে ওয়ানে চলে গেল, তখন বাণিজ্য হার কিন্তু অপরিবর্তিত রেখে, এই যে দুটো দেশ, এ দেশ এবং বিদেশের বাণিজ্য হার রেখা, বাণিজ্য হার অপরিবর্তিত রেখে এফ বিন্দুতে উৎপাদন বাড়ানো হলে, অর্থাৎ মূলধনের পরিমাণ বাড়ানো হলো, শ্রমের যোগান অপরিবর্তিত। এই অবস্থায় মূলধন নিবিড় পণ্য, তাহলে এখানে ধরে নেওয়া হচ্ছে এলকে স্থির, এর যোগান স্থির, শ্রমের যোগান বাড়ানো হলো, মূলধনের যোগান বাড়ানো হলো। বাড়ানো হলে কি অবস্থা দেখা যায়, এই নিবিড় যে দ্রব্য, শ্রমনিবিড় যে দ্রব্য পোশাক শিল্প, ওখান থেকে আরও শ্রমিক স্থানান্তর করা হলো, কেননা মূলধনের যোগান যে বাড়ানো হয়েছে, সে বাড়তি মূলধনকে কাজে লাগানোর জন্য কি প্রয়োজন, শ্রম প্রয়োজন। সেই শ্রমটি কোত্থেকে আসবে, ওই যে শ্রমনিবিড় যে দ্রব্য ছিল, সেই দ্রব্য থেকে উপকরণ স্থানান্তর করা হবে। তাহলে এখানে কি ঘটেছে, উপকরণের স্থানান্তর, উপকরণের স্থানান্তর ঘটেছে। তাহলে এখানে এল চলে আসলো, এখানে কিসের জন্য আসলো, ওই বাড়তি মূলধনকে কাজে লাগানোর জন্য। এই যে কে ওয়ান পরিমাণ বাড়তি মূলধন, এটাকে কাজে লাগানোর জন্য। তাহলে এই যে মূলধনকে কাজে লাগানোর জন্য অতিরিক্ত শ্রম আরও নিয়োগ করা হলো, ফলে কোন দ্রব্যের উৎপাদন বাড়বে, এক্স দ্রব্যের উৎপাদন বাড়বে, কারণ এক্স দ্রব্য হচ্ছে মূলধন নিবিড়। তোমরা দেখো তাহলে এফ ওয়ান বিন্দুতে কি দেখাচ্ছে, এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে গিয়ে এক্স টু হলো, ওয়াই দ্রব্যের উৎপাদন কমে গিয়ে ওয়াই টুতে চলে আসলো। তাহলে এফ ওয়ান বিন্দু কী নির্দেশ করছে, এফ ওয়ান বিন্দুতে দেখাচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন এক্স ওয়ান থেকে বেড়ে হলো এক্স টু, ওয়াই দ্রব্যের উৎপাদন ওয়াই ওয়ান থেকে কমে হলো ওয়াই টু। তাহলে এটার মূল বক্তব্যটাই ছিল
যদি দ্রব্যের দাম স্থির থাকে, যে দেশের যে দ্রব্যের যে উপকরণের প্রাচুর্যতা রয়েছে, সেই উপকরণকে কাজে লাগানোর জন্য যদি কোনো উপকরণকে স্থির রেখে আরেক উপকরণকে বাড়ানো হয়, ওই বাড়তি উপকরণকে কাজে লাগানোর জন্য যদি অন্য উপকরণ স্থানান্তর করে সে বাড়তি উপকরণকে কাজে লাগানো হয়, তখন ওই বাড়তি উপকরণ নিবিড় দ্রব্য এক্স তার উৎপাদন বাড়ে, পাশে অন্য দ্রব্যের উৎপাদন কমে যায়। এটি এই বক্তব্যে এই এই থিওরির মূল বক্তব্য। এই যে উপকরণ অতিরিক্ত নিয়োগের ফলে যে ওই দ্রব্যের উৎপাদন বাড়লো, অর্থাৎ ওই দেশের সেই প্রোডাক্টে প্রবৃদ্ধি ঘটল। অর্থাৎ জাহাজ শিল্পে যদি পোশাক শিল্প থেকে শ্রম স্থানান্তর করা হয়, তাহলে জাহাজ শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে এই দ্রব্যটি একটি ভূমিকা রাখতে পারবে। এভাবে আসলে উপকরণ প্রাচুর্যতাকে কিভাবে কাজে লাগানো যায়, ওই প্রাচুর্যতাকে কাজে লাগিয়ে কিভাবে প্রবৃদ্ধি ঘটানো যায় সেটি ব্যাখ্যা করা হয়েছে। তবে তোমরা খেয়াল করবে, এখানে একটি উপকরণকে বাড়ানোর কথা বলা হয়েছে, দুটি উপকরণকে একই সঙ্গে বাড়ানোর কথা বলা হয়নি। তাহলে প্রত্যেকটা থিওরির কিছু সীমাবদ্ধতা খুঁজে পাওয়া যায়, আমরা সেই সীমাবদ্ধতাগুলো একটু লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই থিওরির সীমাবদ্ধতাগুলো একটু দেখব। শুধুমাত্র একটি উপাদানের যোগান না বাড়িয়ে উভয় উপাদানের যোগান একই সঙ্গে বাড়ানো হলে এই তত্ত্ব অনুসারে উৎপাদন ক্ষেত্রে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তাহলে যখন দুটো উপকরণই বাড়ানো হবে, সেক্ষেত্রে কি ঘটবে এই তত্ত্বে সেটা সুস্পষ্টভাবে বলা হয়নি। এই তত্ত্বটি কেবলমাত্র দুটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কার্যকর, অর্থাৎ দুইয়ের অধিক দ্রব্য উৎপাদন যখন একটি দেশ করে, তখন এই তত্ত্বটির কতটুকু কার্যকারিতা সেটা দেখানো হয়নি। আমি এখানে আরও লিখেছি, দুইয়ের অধিক উপাদান বিশিষ্ট মডেলের ক্ষেত্রে এই তত্ত্বের কোনো প্রসারিত ব্যাখ্যা করা সম্ভব নয়। যদি দ্রব্যের দামের অনুপাত স্থির থাকে, উপাদানের দামের অনুপাত পরিবর্তিত হয়, তাহলে এই তত্ত্ব প্রমাণ করা যায় না। অর্থাৎ দামের অনুপাত স্থির থেকে উপাদানের দামের অনুপাত পরিবর্তিত হলে, বারবার বলা হচ্ছে দ্রব্যের দামের অনুপাত, উপাদানের দামের অনুপাত কিন্তু এখানে তুলে ধরা হয়নি। তাহলে যে উপাদান কি? মূলধন এবং শ্রম। এই মূলধন শ্রমকে নিয়োগ করতে হলেও তো কিছু সেই মূলধন শ্রমের দাম দিতে হয়, সেই দামের অনুপাতের কথা এখানে ব্যাখ্যা করা হয়নি। এই তত্ত্বে কেবল একটি দেশের উপকরণ প্রাচুর্যের কথা বলা হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য তো একটি দেশের মধ্যে সংগঠিত হয় না, দুই বা ততোধিক বা আরও অনেক দেশের সম্পৃক্ততায় আন্তর্জাতিক বাণিজ্য হয়। তখন উপকরণের যে গতিশীলতা বা প্রাচুর্যতা, এগুলো নিয়ে এই তত্ত্বে ব্যাখ্যা করা হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। উপাদানের প্রান্তিক পরিবর্তনের হার স্থির বলে যে অনুমান এই তত্ত্বে দেওয়া হয়েছে, তা বাস্তবসম্মত নয়। অর্থাৎ কোনো উপকরণের প্রান্তিক পরিবর্তনের হার সবসময় স্থির নয়, কারণ একটি উপকরণকে বাড়াতে হলে আরেকটিকে কমাতে হয়, সে বাড়ানো কমানোর পরিমাণ সবসময় স্থির হতে হবে, এটি বাস্তবসম্মত নয়। তাহলে এই থিওরির কিছু কার্যকারিতা নেই, যে ক্ষেত্রে কার্যকারিতা নেই সেগুলোই হচ্ছে সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখলাম রিবোজিনস্কি থিওরি। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ থিওরি, আমি আগেও বলেছি। আশা করি তোমরা এই থিওরিটি বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।